দিকে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তারেক রহমানের নির্দেশে শিক্ষামন্ত্রীকে পদ থেকে বহিষ্কার করা হলো। কাম সারছে, গেছে জামাত বিএনপি গেছে। শেখ হাসিনার জন্য একই সুখবর, আওয়ামী লীগের জন্য একই সুখবর দিল চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একই সুখবর দিল আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার শাস্তি দেওয়ার জন্য 54 বছরের ইতিহাসে একটা অবৈধ মামলা, একটা এই মামলাই নাই, বিষয়টা এই মামলাই নাই, এই মামলার যে ইনগ্রেডিয়েন্টস সেই ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী এই মামলা হতেই পারে না। আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞা কিন্তু তার বেশি দিন টিকে রাখতে পারবে না এবং কি শেখ হাসিনা আসার আগেই সেই নিষেধাজ্ঞা কিন্তু উঠে যাবে। ইতিমধ্যে গোটা বিশ্ব থেকে কিন্তু চাপ আসতেছে এবং কি গোটা বিশ্ব থেকে চাপ দিচ্ছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। অবশেষে ভারত সরকার মুখ খুলেছে শেখ হাসিনার এই বক্তব্য এবং শেখ হাসিনার ফেরা বিষয়ে। ভারত সরকার যখন মুখ খুললো তখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে তারা কি বলতে চায়। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তিনি কনভিন্স করেছেন যে তিনি ফিরবেন এবং তার ফেরাটা যেন নিরাপদ হয় সেটা নিয়ে এখন ভারত ভাবছে। প্রেম করতে থাকেন জনাব তারেক রহমান, আপনি ক্ষমতায় বসছেন, রাষ্ট্র পরিচালনা করার মতো বিচক্ষণতা, যোগ্যতা, মেধা, প্রজ্ঞা কোনোটা আপনার মাঝে নাই, আপনি পারবেন না, আপনি ব্যর্থ এবং আপনার পতন সুনিশ্চিত এবং সেটা আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষ দেখবে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। সবকিছুরই একটা সিজন থাকে, যেমন টপ সিজনে সবজির দাম কমে যায়, অফ সিজনে সবজির দাম বেড়ে যায়, শীতের দিনে হাঁসের দাম বেড়ে যায়, গরমের দিনে হাঁসের দাম কমে যায়, বৃষ্টি হলে সবজির দাম বেড়ে যায়। এই ব্যাপারগুলো আছে সবজির বেলায় কিংবা খাদ্যপণ্যের বেলায়, যেমন বললাম তেমনি মানুষের বেলাতেও সিজন রয়েছে। কারো শীত মৌসুম ভালো লাগে, কারো গরম মৌসুম ভালো লাগে। পশুদেরও সিজন থাকে, পশুদের সিজন থাকে, পশু পাখির বিভিন্ন সিজন, প্রিয় সিজন থাকে, বিভিন্ন রকমের কাজের জন্য সিজন থাকে। আমরা দেখেছি বাংলাদেশের শীতকালে ওয়াজ মাহফিলের সিজন শুরু হয়। ওয়াজ মাহফিল মানেই শীতকাল, শীতকাল মানেই ওয়াজ মাহফিল, পথে ঘাটে এখানে ওখানে প্রচুর ওয়াজ মাহফিল হয়। প্রত্যেকটা কর্মকাণ্ডেরই সিজন থাকে। রাজনীতিতেও একটা সিজন থাকে, যখন যে ক্ষমতায় থাকে তখন তার সিজন চলে, তখন সে তার মতো করে কার্যক্রম পরিচালনা করে এবং বাংলাদেশের 55 বছরের রাজনীতির ইতিহাসে আমরা সেটাই দেখেছি। আওয়ামী লীগের আমলে দেখেছি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের দাপট এবং সেই দাপটে ছাত্রদল একটু কাহিল অবস্থা, শিবির ক্যাম্পাসে ঢুকতেই পারে না, এরকম ব্যাপার আমরা দেখেছি। আওয়ামী লীগের যখন পতন হয়েছে তখন ইউনূসীয় যুগে ইউনূসের প্রচণ্ড দাপট আমরা দেখেছি। তখন দেখেছি ক্যাম্পাসগুলোতে ইউনূসের পক্ষের শক্তির জয় জয়কার এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনেও প্রফেসর ইউনূসের পক্ষের রাজনৈতিক দলের জয় জয়কার আমরা সেটা দেখেছি। বিএনপির সরকার যখন এসেছে তখন ছাত্র দলের জয় জয়কার হবে, এটাই স্বাভাবিক এবং এটাই বাংলাদেশের রাজনীতি। আওয়ামী লীগ 2024 সালের 5 আগস্ট তাদের পতনের পরে তারা দুঃসহ অবস্থায় রয়েছে, ফিরে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর চেষ্টা প্রতিনিয়ত করছে। এই চেষ্টার মাধ্যমে বিশেষ করে ছাত্র রাজনীতির জন্য ছাত্রলীগের আওয়ামী লীগের একটা বড় দুঃসংবাদ এসেছে এবং সেই দুঃসংবাদটা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি বীর দর্পে ঘোষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত একটা ক্যাম্পাস। হঠাৎ করে তাকে এই ধরনের ঘোষণা দিতে হলো কেন? তিনি কি এই ধরনের ঘোষণা দিয়ে সরকারের অনেক বেশি আস্থাভাজন হতে চাচ্ছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন যখন করছেন তখন সেটাতেও কি তার মন ভরছে না? আরও অনেক বড় উচ্চ পদে তিনি যেতে চান? বর্তমানে শিক্ষামন্ত্রী নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে, এমন কি হতে পারে যে এই কর্মকাণ্ডের পুরস্কার স্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে টেকনোক্র্যাট কোটায় শিক্ষামন্ত্রী বানিয়ে দেওয়া হলো? ব্যাপারটা কি সেরকম কিছু হবে? চলুন একটু জাহাঙ্গীরনগরে ঘুরে আসি, তিনি কি বলছেন, কতটা বাস্তবতা এতে রয়েছে সেটাও বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা। সেখানকার ভিসি ঘোষণা করেছেন যে দেশের প্রথম ক্যাম্পাস যেটা ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, নিষিদ্ধ ছাত্রলীগ মুক্ত, সেটা তিনি বলছেন। ডিবিসি বাংলার এই শিরোনামটা খুবই ইন্টারেস্টিং, সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগ মুক্ত দেশের প্রথম ক্যাম্পাস। উপাচার্য ভিসি সেটা দাবি করেছেন। কি দাবি করছেন? সেখানে একটা জুলাই নিয়ে একটা কর্মসূচি, ব্যানার নিয়ে কর্মসূচি পালন করছেন, সেখানে তিনি ঘোষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ছাত্রলীগ
মুক্ত ক্যাম্পাস বলে মন্তব্য করেছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। 24 সালের 14 জুলাইয়ের ঘটনা স্মরণে ক্যাম্পাসের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে নির্মিত স্মৃতি ফলক উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন। উপাচার্য বলেছেন, 2024 সালের জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় জাবি সর্বপ্রথম সরকার দলীয় ছাত্র সংগঠনের প্রভাবমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে সক্ষম হয়। 14 জুলাই জাবিতে শিক্ষার্থীদের ওপরে হামলার মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রতিরোধ আন্দোলনের ভিত্তি রচিত হয়েছিল, যা কোটা সংস্কার আন্দোলনকে নতুন গতি দেয়। ওই গণ আন্দোলনের ফসল হিসেবেই বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহ অবস্থান, আবাসিক হলে বৈধ আসন নিশ্চিতকরণ এবং দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। বর্তমান ক্যাম্পাস পরিস্থিতির প্রসঙ্গ টেনে ডক্টর কামরুল আহসান জানান, গত প্রায় 2 বছরে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহ অবস্থানে কোনো ঘাটতি দেখা যায়নি। নতুন 3টি ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীকে বৈধ আসন নিশ্চিত করা হয়েছে। একসময়ের গণরুম এবং নির্যাতনের সংস্কৃতি দূর হয়ে বর্তমানে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারছে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি স্মৃতিফলকটির উদ্বোধন করেন। খুবই ভালো কথা, তিনি হয়তো বাহবা নেওয়ার জন্য এই কথা বলছেন। তিনি যখন বলছেন যে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, তখন এই প্রশ্নটা আসেই যে মাত্র কদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগের 4 জন নেতাকর্মী দাঁড়িয়ে এবং বিশ্ববিদ্যালয়ের পোস্টেড নেতা তারা দাঁড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছে। সেই ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝতেই পারেনি, টেরই পায়নি এবং সারা বিশ্ববিদ্যালয় সিসিটিভি ক্যামেরার আওতায় থাকা সত্ত্বেও তারা এই ঘটনা থামাতে পারেনি। এই ঘটনা তারা যখন থামাতে পারেনি, মেন গেটে যখন ছাত্রলীগ কর্মসূচি পালন করছে সেই সময়ে তিনি ঘোষণা করছেন যে ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত এবং বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত। এখন তার বিশ্ববিদ্যালয়ে যত হাজার শিক্ষার্থী লেখাপড়া করে, ছাত্রলীগ বলতে তিনি কি কমিটির পোস্টেড নেতাদের বোঝান, তাদেরকেই বোঝেন তিনি ছাত্রলীগ বলতে, নাকি কর্মীদেরকে কিংবা সমর্থকদেরকেও বোঝেন? তিনি কিভাবে নিশ্চিত হলেন যে এত বড় একটা ক্যাম্পাসে যারা লেখাপড়া করছে তাদের মধ্যে ছাত্রলীগ নেই? তাকে কি কেউ ছাত্ররা সবাই, ছাত্রছাত্রী সবাই এসে ডিড ডকুমেন্টসে সাইন করেছে যে আমি ছাত্রলীগের সমর্থক না, কর্মী না, ছাত্রলীগের আওয়ামী লীগের সঙ্গে দূরতম কোনো সম্পর্ক নেই, এরকম কি কমেন্ট করেছে? আমার মনে হয় করেনি। তিনি হয়তো অতি উৎসাহী হয়ে এই বক্তব্য দিয়েছেন কিংবা নিজে বাহবা নেওয়ার জন্য প্রফেসর ইউনূসের আমলে যে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা ওই সরকারকে আমরা করতে দেখেছি, সেই চেষ্টা হয়তো তিনিও করছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, যতদূর জানি তিনি বিএনপি সমর্থিত একজন শিক্ষক। বিএনপির ক্ষমতা যখন চলছে তখন তিনি প্রফেসর ইউনূসের শাসনামলকেও প্রচণ্ড প্রশংসা করেছেন, কিন্তু ইউনূসের শাসনামলে যে ঘটনাগুলো সারা দেশের ক্যাম্পাসে ঘটেছে সেগুলোকে তিনি সমর্থন করেন। এবং ইউনূসের আমলে হওয়া নির্বাচনে, যে নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের জয় জয়কার হয়েছে, সেই ব্যাপারটাকেও কি তিনি ওন করেন বিএনপির একজন সমর্থক শিক্ষক হয়ে, যিনি কিনা ভিসির দায়িত্ব পালন করছেন? এই প্রসঙ্গটা আসবে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করার ঘটনাও কিন্তু ঘটেছে। সেই ঘটনাটাকেও কি তিনি সমর্থন করেন? যখন এরকম ঘটনা ঘটেছে তার ক্যাম্পাসে, তখন সেই ঘটনাগুলো তো মানবিক না। হ্যাঁ, আওয়ামী লীগ তার আমলে ছাত্রলীগ দিয়ে দুঃশাসন চালিয়েছে, অপশাসন চালিয়েছে, এটা তো সত্য। কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের পতনের পরে ইউনূসীয় যুগে, এখনকার কথা বলছি না, গত 4 মাসের কথা বলছি না, ইউনূসীয় যুগে ক্যাম্পাসগুলো যেভাবে মবের রাজত্ব চলেছে বলে ক্যাম্পাসগুলোতে আমরা জানি এবং মবের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে, তার বাইরে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল? এটা একটা বড় প্রশ্ন। সেটাকে কি তিনি গর্ব সহকারে অন করেন? এটাও আর একটা বড় প্রশ্ন। আর যে কথাটা প্রথম বলেছিলাম যে তিনি এই যে ক্রেডিট নেওয়ার জন্য এই কথাটা বললেন, তিনি কিভাবে নিশ্চিত হলেন যে তার বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগের সমর্থক নেই? বাংলাদেশ থেকে কি এই যে বলা হচ্ছে, অনেকে দাবি করছেন যে 40% আওয়ামী লীগের সমর্থক রয়েছে, সেই 40% সমর্থক কি একেবারে গায়েব হয়ে গেল, যাদের সন্তানরা একজনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন না? একজন শিক্ষকের রাজনীতির বিপক্ষে আমরা সবাই আসলে কথা বলি যে শিক্ষকরা রাজনীতির সঙ্গে জড়াবেন না। বর্তমান সরকারের দায়িত্বশীলরাও বলছেন, এমনকি শিক্ষামন্ত্রীও বলেছেন যে রাজনীতি করতে হলে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেন। আবার শিক্ষামন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের ভিসি কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই শিক্ষকদের রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা, সেই ব্যাপারে পদক্ষেপ যদি না নেন, তাহলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে 2024-এর 5 আগস্ট এবং আওয়ামীপন্থী শিক্ষকদের যে অবস্থা হয়েছে, এই যে একদিন আগেই আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস
তিনি ভিসির কাছে দাবি করছেন যে জুলাই আন্দোলন বিরোধী, জুলাই আন্দোলনকে সমর্থন করেন এরকম আওয়ামীপন্থী 300 শিক্ষককে শাস্তি দিতে হবে, বহিষ্কার করতে হবে। তো এই ঘটনাটা কি শুধুমাত্র আওয়ামী লীগের পতনের পরেই ঘটবে, নাকি ভবিষ্যতেও কখনো ঘটবে? ভবিষ্যতে আপনার বিপক্ষ দল যখন ক্ষমতায় এসে আপনার ব্যাপারে বলবে যে ওই সময় ভিসি ছিল কে, এই ব্যক্তিকে শাস্তি দিতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। যে কালচার বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হচ্ছে সেই কালচারটা ভবিষ্যতে অব্যাহত থাকলে কি হবে? মানে আমি আজকে যাকে ইট মারছি, পাটকেলটা আমার দিকে ছুটে আসতে সময় যে নেবে না, এই ভাবনা আওয়ামী লীগের যেমন ছিল না। আওয়ামী লীগের আমলের শিক্ষক এবং শিক্ষক নেতাদের, শিক্ষক তো না, মানে আওয়ামী লীগ করা শিক্ষক নেতা এবং শিক্ষকদের যেটা ছিল না, সেই একই ধারা কি আপনারাও অব্যাহত রাখতে চান? মানে এটা ভবিষ্যতে অব্যাহত থাকুক এটাই চান আপনারা? আমার আসলে মাথায় ঢোকে না যে আমরা কেন যেন অতীত থেকে শিখি না। আওয়ামী লীগের আমলে একেবারে নগ্ন রাজনীতি করতে চাওয়া শিক্ষকদের পক্ষে কথা বলারও যেমন কিছু নেই, এই নগ্ন রাজনীতি করা শিক্ষকদের অবশ্যই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বহিষ্কার করা উচিত বলে মনে করি। তেমনি এই রাজনীতি যদি থামানো না যায় তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিশোধ, প্রতিহিংসা এই ধারা যেটা সব থেকে বেশি প্রতিষ্ঠিত করেছেন প্রিয় ডক্টর ইউনূস সাহেব, সেই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশটাকে শান্ত করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।